যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। রাজাকার নেতা তথা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই কথাই বলা যায়। মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন এখন সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত। যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত। কারণ আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। এই ইউনূস সরকারকে অবিলম্বে বাতিল করে সেই হয় নিজে ক্ষমতা নিন, নইলে রাষ্ট্রপতির একটি অর্ডার দেবে, তারপরে দেখবেন রাস্তা শুনশান হয়ে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, এটি সরকারি তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন কাণ্ড ঘটে গেছে। যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সেটি হচ্ছে আগামীকাল ডক্টর ইউনূস জাপান সফরে যাবেন। জাপান থেকে তিনি আর ফিরবেন না, তিনি হয়তো ওদিক থেকে প্যারিস বা অন্য কোথাও চলে যাবেন। শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী হয়ে যে কোনো সময়ে শেখ হাসিনা বাংলাদেশে। সম্মানিত দর্শক, এবার পদত্যাগ করে জাপানে পালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই গোপন তথ্য প্রকাশ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করে জাপানে পালিয়েছেন। সেখানে গিয়ে সে কী করছেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কী গোপন তথ্য প্রকাশ করেছেন, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। দর্শক, ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। রাজাকার নেতা তথা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই কথাই বলা যায়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন দেশ ছাড়তে বাধ্য হলেন, তখন ব্যাকডোর দিয়ে, পিছনের দরজা দিয়ে এসে বাংলাদেশের প্রধান সেজে বসেছিলেন মোহাম্মদ ইউনূস। এবং তারপর সেই হুমকিগুলো মনে আছে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো, বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, 7 সিস্টার্স ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে নেবো, বাংলাদেশের সঙ্গে মিশিয়ে নতুন একটা ইসলামিক কান্ট্রি তৈরি করব যার নাম হবে বাংলাস্তান। এইসব হুমকিগুলো মনে আছে। সেই ইউনূসের এখন এমন অবস্থা হয়েছে, পদত্যাগ তো করতেই হবে। তারপর জীবনের বাকি দিনগুলো কি জেলের অন্ধ কুঠুরিতে কাটবে? সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে। কেননা বাংলাদেশের চূড়ান্ত ডামাডোল শুরু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে পদত্যাগ এবং গ্রেপ্তার সেটা কিন্তু ইউনূসের কপালে নাচছে। প্রশাসক হিসেবে ব্যর্থতা, সেনার চাপ, পদত্যাগের ইচ্ছা প্রকাশ, হতাশ ইউনূসের। ইউনূস এখন বলছে যে আমি যে ভালো কাজটা করার চেষ্টা করেছিলাম, সেই ভালো কাজটা আমাকে করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ভাবে আমার সঙ্গে যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে তারা আটকে দিচ্ছে। আর সেই জায়গা থেকে আমি যদি বাংলাদেশের উপকার করতে নাই পারি, তাহলে আমি আর থেকে কি করব, আমি পদত্যাগ করে নেবো। আসল কথা কিন্তু তা নয়। ইউনূস যে কত বড় শয়তান, আর শয়তানির ফলে বাংলাদেশকে যে কতখানি ভুগতে হচ্ছে, সেইটা আজকে দিনের আলোর মতো বাংলাদেশিদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল তারাই আজকে বিদ্রোহী হয়ে মুখ খুলছে এবং ইউনূসের সমস্ত কুকীর্তি ফাঁস করে দিচ্ছে। কিরকম? 1 নম্বর, ইউনূসের যে গ্রামীণ ব্যাংক রয়েছে, যেটা সোজা কথায় একটা সুদখোর কোম্পানি, যেটার জন্য নাকি নোবেল পেয়েছে, বিভিন্ন জায়গায় লবি টবি করে টাকা খাইয়ে এইসব বলে অভিযোগ ওঠে। তো সেইটার জন্য 50,000 কোটি টাকা, মানে যেটা দিয়ে দুখানা পদ্মা সেতু হয়ে যেত, সেই টাকাটার যে ঋণ ছিল সেটাকে মকুব করিয়ে নিয়েছে, নিজের পকেট আঁচড়ে সামাল দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষ থেকেই কিন্তু অভিযোগ করেছিলেন যে তিনি যখন দেশ ছেড়েছিলেন, দেশের জন্য খাদ্যশস্য রেখে এসেছিলেন, শেয়ার মার্কেটে টাকা ছিল, ব্যাংকে টাকা ছিল, বাংলাদেশের মানুষের এতখানিও খারাপ অবস্থা হতো না। কিন্তু সেই সব টাকাগুলো কোথায় গেল? সব ছেড়ে দিয়েছে এই ইউনূস। এবং তারপর যখন বুঝেছে আর বাংলাদেশ থেকে ঝাড়াঝুড়ির কিছু নেই, তখন সোজা কথায় বাংলাদেশের বিভিন্ন অংশ বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছে বেচে দেওয়ার চেষ্টা করছে, যেখান থেকে বাংলাদেশের মেন ইনকাম হয়। দেখুন, বাংলাদেশের শিল্প ভেঙে পড়েছে এবং তাদের অন্যান্য আর জায়গা থেকে ইনকাম করার খুব একটা জায়গা নেই। সুতরাং বাংলাদেশের কোথা থেকে ইনকাম হয়? বাংলাদেশের মূলত ইনকাম হয় ভ্যাট থেকে, ট্যাক্স থেকে, আর বিভিন্ন জায়গার টোল থেকে। অর্থাৎ এই পদ্মা সেতুর টোল, বিভিন্ন বন্দর, এইসব যে জায়গাগুলো রয়েছে সেখানে বিদেশি জাহাজ আসে, সেইখান থেকে যে টোল আদায় করে, সেইখান থেকে বাংলাদেশ সরকারের ইনকাম হয়। আর সেইগুলোই বেছে বেছে ইউনূস বেচে দিচ্ছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে শেখ হাসিনার সঙ্গে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের ঝামেলা হয়েছিল, যে কারণে তাকে গদি ছাড়তে হয়েছিল, সেই সেন্ট মার্টিনস দ্বীপ, সেই দ্বীপটাকে অবধি কিন্তু বেঁচে দেওয়া হচ্ছে। তার কারণ ওই জায়গাটায় আমেরিকা ঘাঁটিয়ে একদিকে চীন, একদিকে ভারত, দুটো দেশকে কন্ট্রোল করতে চায়। তো এই সমস্ত করতে গেলে বাংলাদেশ আসলে আর কোনো দেশ থাকবে না, সেটা হয়ে যাবে বেসিক্যালি একটা গিনিপিগ রাষ্ট্র, যেটার উপর সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা চালাবে। এবার এইসব কাণ্ড করলে ভারত আর চীন ছেড়ে দেবে না, ভারত চীন পাল্টা আক্রমণ করবে। আর সেটা যদি করে, আলটিমেট মরবে কারা? বাংলাদেশের মানুষ। বাংলাদেশের অর্থনীতি শেষ, শিল্প শেষ, ভবিষ্যৎ শেষ, এবার দেশটাও শেষ হয়ে যাবে। এইটা যখনই বুঝে গেছে, তাকে যারা মাথায় করে গদিতে বসিয়েছিল তারা বুঝতে পেরে গেছে কতখানি শয়তানি করছে এই মোহাম্মদ ইউনূস। তাকে সরানোর পরিকল্পনা, গ্রেপ্তারির পরিকল্পনা করে ফেলেছে। আর সেই জায়গা থেকেই ইউনূস এবার নাটক শুরু করেছে, আমি নাকি সংস্কার করতে পারছি না তাই পদত্যাগ করব। আসল কারণ তা নয়। আসল কারণ ইউনূসও বুঝতে পেরেছে যে ধরা পড়ে গেছে, এবার জেলে যেতে হবে।
এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শিয়রে বিপদ বাংলাদেশ ছেড়ে পালানোর ফন্দি আনছেন ইউনূস। একদিকে যখন মুখে পদত্যাগের কথা বলছে, তখন কিন্তু ব্যাক চ্যানেলে আবারও কাজ শুরু করে দিয়েছে। বলছে যে আমি দেশেই থাকবো না। শোনা যাচ্ছে আমেরিকার কাছে নাকি হাত পেতেছে যে আমাকে রক্ষা করো, আমাকে আশ্রয় দাও, রাজনৈতিক আশ্রয় দাও। এবার ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেই জন্য শেখ হাসিনা যখন বিপদে পড়েন তখন ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু এই ইউনূস এসে দেশের মধ্যে যেভাবে মৌলবাদী শক্তিকে জাগিয়ে তুলেছিল, যেভাবে ভারত বিরোধী তার জিগির তুলেছিল, যেভাবে সেখানকার যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদেরকে জাগিয়ে ভারতের মধ্যে বিভিন্ন রকম বিনাশমূলক ব্যবস্থা করার চেষ্টা করেছিল, সেই জায়গা থেকে ভারত তো ইউনূসকে কোনো রকম কোনো পাত্তা দেবে না। উল্টো দিকে চীনের সঙ্গেও হাতরাগ মেলাতে গিয়েছিল, চীন বুঝে গেছে একে দিয়ে হবে না, এর মধ্যে সেই জিনিস নেই, সুতরাং চীনের কাছেও পাত্তা পায়নি। ওদিকে পাকিস্তানকে নতুন বাপ পাতিয়েছিল। শান্তিকাল যাচ্ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য। পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মানে স্বাধীনতা পরবর্তী সময়টার মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা, তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনাপ্রধানকে কেন্দ্র করে, এটা আমরা মানে খুবই দেখে অভ্যস্তান। আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের 3 কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ, তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন, কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার, কেউ কেউ বলছেন ষড়যন্ত্র, কেউ কেউ বলছেন যে তারা তাদের মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তো ওই অবস্থায় গেল কয়েকদিন আগে, তাই না, 3-4 দিন আগে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে। সেনাপ্রধানের ওই বক্তব্য গণমাধ্যমে সরাসরি প্রকাশিত না হলেও করিডোর, তারপর হচ্ছে বন্দর, নির্বাচন, এমনকি মব ভায়োলেন্স, মানে যেই কথাগুলো বলছে জাতি যেগুলো শুনতে চায় ঠিক ওই জিনিসগুলো কিন্তু সেনাপ্রধান বলছিল। তো এগুলো বলার ওনার এখতিয়ার আছে কিনা এটা প্রশ্ন উঠেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলোর ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বিদেশি শক্তি বলা হয়েছে যে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে মানে অধিকার বহির্ভূত বা এখতিয়ার বহির্ভূত বক্তব্য দেওয়া, এরকম নানান বিষয় আসছে। এখন সেনাপ্রধানকে আসলে এই বক্তব্য দিতে পারেন। আমি এত আইন টাইন বুঝি না, বাট আমি এতটুকু বুঝি যেই বিষয়টাতে ভবিষ্যতে লাগালাগি হলে সেনাবাহিনীর জরুরি আছে, সেই বিষয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন। এটা আইন না থাকলেও করে দেওয়া উচিত। কেন? যুদ্ধ, যে কোনো পরিস্থিতি, স্ট্রাইকিং সিচুয়েশন, এগুলোতে সেনাপ্রধান সেনাবাহিনী ইনভলভ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বা কোথাও না কোথাও হওয়াই উচিত। আই ডোন্ট নো এটা কিভাবে নেবে। তবে যখন রাজনৈতিক দল এনসিপির নেতাদের কর্তৃক বিভিন্ন বক্তব্যে কোণঠাসা সেনাপ্রধান, তখন বিএনপি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের পক্ষে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এটা যে কত বড় সাপোর্ট, যেই ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পর বিএনপি না করছে, এইটা এই এনসিপি বলেন, ডক্টর ইউনূসের সরকার বলেন, কেউ। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন ডক্টর ইউনূস গোপনে পদত্যাগ করে জাপানে পালিয়েছেন। জাপানে গিয়ে সে আশ্রয় নিয়েছেন। দর্শক, গোপন তথ্য প্রকাশ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে তথ্যগুলো প্রকাশ করেছেন ইতিমধ্যে নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন ডক্টর ইউনূস পদত্যাগ করে কীভাবে সে দেশ থেকে পালিয়েছেন এবং কী কারণে সে দেশ থেকে পালিয়েছেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসছেন, এরকম মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গোপন তথ্য এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কী বলেছেন, ডক্টর ইউনূস কখন কোন সময় দেশ থেকে পালিয়েছেন, বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।